নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে আরো একবার স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট্ট উদ্যোগকে আর্থিক সহায়তা করবেন। দেখুন, ইরান আমেরিকা ইসরায়েল সংঘাত খুব তাড়াতাড়ি যে মিটবে না সেটা এখনো বোঝা যাচ্ছে। শেষ পর্যন্ত ব্রিটেনও ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে ইরানের বিরুদ্ধে এই সংঘাতে সামিল হয়েছে, কারণ সাইপ্রাসে ব্রিটেনের যে ঘাঁটি ছিল, সমর ঘাঁটি, সেখানে ইরানের ড্রোন হামলা। অর্থাৎ ইসরায়েল আমেরিকার পাশে ব্রিটেনও যুক্ত হয়েছে। এই সংঘাতের ইতিবৃত্ত সম্পর্কে আপনারা অনেকেই এখন ওয়াকিবহাল, টিভির পর্দায়, সমাজ মাধ্যমে আপনারা প্রতিদিনের আপডেট রাখছেন। আমি সেই নিয়ে কিছু বলবো না, দুটো শুধু ইনফরমেশন দিই। মুজতবা খামেইনি, যিনি আয়াতুল্লাহ খামেইনির সন্তান, তিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন এবং ওদের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করেই হয়েছেন। কিন্তু এই যে ইরান ইসরায়েল আমেরিকা ব্রিটেন সংঘাতে আমি দেখছি আমাদের দেশে সেকু মাকুড়া একেবারে চিরবির করে চলছেন। বলছেন তাহলে যে ভয়ানক অন্যায় হয়েছে, ইরানের বিরুদ্ধে এই অভিযান করা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতাকেই অস্বীকার করছে যুদ্ধবাজ পশ্চিমী শক্তি। হোল্ড ইউর ব্রেথ। আপনাদের এত চিরবির করছে কেন? এই যে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় রাষ্ট্রপুঞ্জের যে ভোটাভুটি হবে, বিশ্ববিখ্যাত আইনস্টাইন, এই বিজ্ঞানীর আলবার্ট আইনস্টাইন পণ্ডিতজিকে চিঠি লিখে বলেছিলেন যে রাষ্ট্রপুঞ্জের ভোটাভুটিতে ইসরায়েল রাষ্ট্র গঠনের পক্ষে ভারত যাতে সমর্থন করেন সেই অনুরোধ জানিয়েছিলেন। নেহরুজি পত্র পাঠ খারিজ করে দিয়েছেন। তিনি আরব লীগের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার জন্য ইসরায়েল রাষ্ট্র গঠনের ব্যাপারে রাষ্ট্রপুঞ্জের ভোটাভুটিতে সামিল হননি, যদিও পরে ইসরায়েলের অস্তিত্ব ভারত স্বীকার করে। এমনকি জ্যোতিবাবু শেষ পর্যন্ত ইসরায়েল সফরে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরের 48 ঘন্টার মধ্যে এই সংঘাত শুরু হয়। এখানে দেখলাম বামপন্থীরা, কংগ্রেসীরা বলছেন যে খুব ভুল সময় ইসরায়েলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইসরায়েলের সরকার দর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী যখন ইসরায়েলের মাটিতে ছিলেন সেই সময় কোনো সিদ্ধান্ত হয়নি যে ইরানে হামলা চালানো হবে। এটা একেবারে শেষ মুহূর্তের সিদ্ধান্ত, ইন্টেলিজেন্স ইনপুটকে ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকে জানেন না যে 1999 কার্গিল যুদ্ধে হাই অল্টিটিউড ওয়ারফেয়ারে ভারতীয় বিমান বাহিনীকে সর্বতোভাবে সহায়তা করেছিল ইসরায়েল। এই যে পুলওয়ামায় জঙ্গি হামলার পর ইসরায়েল দর্থহীনভাবে তার নিন্দা করেছিল এবং ভারতকে সমর্থন করেছিল। ইসরায়েলের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক এবং অংশীদারিত্ব আছে। দেখুন, এই যে অ্যাক্সিস অফ ইভিল, যেটা হামাস, হিজবুল্লাহ, হুতি, এরা ইরানের প্রক্সি। তবে হামাস কার্যত নিকেশ। হামাসের নেতা খান ইউনুসের কসাই ইয়াহিয়া সিনহার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসমাইল হারনিয়ে, যিনি হামাসের পলিটিক্যাল লিডার ছিলেন। ইব্রাহিম রাইসি, ইরানের প্রাইম মিনিস্টার, হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার সমাধির পরে যে শোকের অনুষ্ঠান হয়, যোগ দিতে গেছিলেন। রেভলিউশনারি গার্ডের সুরক্ষিত অতিথিশালায় ছিলেন, কিন্তু সেখানেও তাকে হামলার মুখে পড়তে হয় এবং ইসমাইল হারনিয়ের মৃত্যু হয়। অতীতে কাসেম সোলেমানি, রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার, তিনিও ড্রোন হামলায় নিহত হয়েছিলেন। প্রশ্ন হচ্ছে যে এই আয়াতুল্লাহ রেজিম, যারা 1979 সাল থেকে ইরানের একচ্ছত্র ক্ষমতায়, তাহলে ইরানে না আছে গণতন্ত্র,
না আছে মত প্রকাশের স্বাধীনতা, একটা আদিম বর্বর শাসন ব্যবস্থা সেখানে বলবৎ, সেখানে নিজের দেশের জনতার উপর রেভলিউশনারি গার্ড গুলিবৃষ্টি করে। মাহেশা আয়েশা, ওই মেয়েটির নাম আমি বলে যাচ্ছি, হিজাব পরা নিয়ে 2022 সালে কি কাণ্ড হয়েছিল জানেন আপনারা? তাকে খুন হতে হয়েছিল নীতি পুলিশের দ্বারা। তখন এই ভণ্ড সেকু মাকুদের এই আর্তনাদ চোখে পড়েনি। এখন আয়াতুল্লাহ নিহত হওয়ার পর এদের এক চোখে গঙ্গা, অন্য চোখে যমুনা। ভারতের সঙ্গে ইসরায়েলের সুপ্রাচীন সম্পর্ক, আস্থার সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, সেটা ইসরায়েলের জনগণের সঙ্গে। আয়াতুল্লাহ রেজিম সেটা ইরানের জনগণের সঙ্গে। আয়াতুল্লাহ রেজিম ইরানের জনগণের দ্বারাই চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই আয়াতুল্লাহ রেজিম ইরানে যে লেজিটিমেট শাসক, এই প্রশ্নটার নিষ্পত্তি হওয়া খুব প্রয়োজন। কয়েক হাজার নিরীহ ইরানের মানুষের উপর গুলি চালিয়ে হত্যা করেছে ওই রেভলিউশনারি গার্ড আয়াতুল্লাহর নির্দেশে। কে আয়াতুল্লাহ সেটাই বলবো। দেখুন, ইরানের সুপ্রাচীন পারস্য সভ্যতার অংশ। ইরানের ক্ষোভ, অভিমান, মনোকষ্ট সবই আছে যে ইসলামী উমার নেতৃত্ব তারা কোনোদিন দিতে পারেনি। ইসলামী উমার নেতৃত্ব দিচ্ছে 1932 সালে প্রতিষ্ঠিত সৌদি আরব, যদিও মুসলিমদের সব থেকে পবিত্র ধর্মস্থানগুলো সৌদি আরবেই অবস্থিত। পৃথিবীতে মুসলিম জনসংখ্যা 200 কোটি। পৃথিবীর মোট জিডিপির 23% ইসলামিক দেশগুলো থেকে হয়। 57টা মুসলিম দেশ আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। ইরান কিন্তু আরব লীগের সদস্য নয়। ইসলামী দেশগুলোর মধ্যে শক্তিশালী হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল। মধ্যপ্রাচ্যে 17টা দেশ আছে ইসলামী দেশ, তার মধ্যে 13টা হচ্ছে সুন্নি ইসলাম সংখ্যাগরিষ্ঠ, 4টে হচ্ছে শিয়া ইসলাম সংখ্যাগরিষ্ঠ। ইরান আরব লীগের সদস্য নয় কেন? ইরানের কথ্য ভাষা ফার্সি, আরব লীগের অন্য দেশগুলোর কথ্য ভাষা হচ্ছে আরবি। তাহলে ইসলামিক উমায় নেতৃত্ব ইরান দিতে পারেনি। ইরান সেই জায়গাটা ছেড়ে দিতে হয়েছে সৌদি আরবের সঙ্গে। ইরানের বক্তব্য কি? আমরা জায়নবাদী ইসরায়েল এবং পশ্চিমী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে টিকে আছি, কিন্তু অন্যান্য ইসলামী দেশগুলো তারা পশ্চিমী শক্তির সঙ্গে মিত্রতার সম্পর্ক তৈরি করেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেয় আমেরিকা সহ পশ্চিমী দেশগুলো। যেমন বাহারিন, দোহা, কুয়েত, সৌদি প্রভৃতি জায়গায় আমেরিকার ঘাঁটি আছে, অন্য পশ্চিমী শক্তির ঘাঁটি আছে। তাহলে ইরানের বক্তব্য, আমরা পশ্চিমী শক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলি, আর অন্য ইসলামিক দেশগুলো তাদের সঙ্গে সমঝোতা করে। এই যে কি বলবো, পলিটিক্যাল ইসলাম বা প্যান ইসলামের ধারণা যে ন্যাশনালিজম সেটাকে অতিক্রম করবে রিলিজিয়াস আইডেন্টিটি, মানে সবাই আমরা মুসলিম, সবাই আমরা একজোট হব, হয় কি? হয় না, কখনোই হয়নি। এই যে ইরানের সঙ্গে সংঘাত পশ্চিমী বিশ্বের, কোন ইসলামিক কান্ট্রি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে শুকনো কথা ও প্রতিশ্রুতি ছাড়া? একদানা অর্থ সাহায্য পাঠিয়েছে? পাঠায়নি। 1973-এর পরে ইসরায়েল আরব যুদ্ধের পর তখন একবার ওই প্যান ইন্ডিয়া মুসলিম আইডেন্টিটিটা আমরা দেখেছিলাম, যে ইসরায়েলের বিরুদ্ধে অনেকগুলো মুসলিম দেশ একসঙ্গে লড়াই করেছিল। তারপর পাকিস্তানে মুসলিম কান্ট্রিগুলোর একটা সম্মেলনে জুলফিকার আলী ভুট্টো ইসলামিক বম্বের কনসেপ্ট আনেন, বলে খ্রিস্টান দেশগুলোর হাতে পারমাণবিক শক্তি আছে, জায়নবাদ ইসরায়েলের হাতে আছে, হিন্দু ভারতের হাতে আছে, তাহলে ইসলামের কাছে থাকবে না কেন? সেই থেকে ইসলামিক কনসেপ্ট। তখন পেট্রো ডলারে ফুলে পেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, ভুট্টো ভেবেছিলেন তার তহবিল ভরে উঠবে, তিনি ইসলামিক বম্বের কনসেপ্ট তৈরি করেন। এই যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম,
তার নামকরণ হয় লিবিয়ার স্বৈর শাসক মোহাম্মদ গাদ্দাফির নামে। গাদ্দাফি ওই ইসলামিক বম্বের কনসেপ্টকে সমর্থন করে অর্থ সাহায্য করেছে। তাহলে মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশ, এদিকে পাকিস্তান আছে। পাকিস্তান নাকি বলেছে, যদিও ওদের বিদেশ মন্ত্রী ইশাক দার ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ফেক, কোথাও কোথাও খবর রটেছিল যে ইসরায়েল যদি পরমাণু হামলা চালায় ইরানের উপর, পাকিস্তানও ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে। কিন্তু এটা যে একদম ফেক, ডাহা, মিথ্যা, সেটা পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন। তাহলে মুসলিম ইউনিটি, রিলিজিয়াস ইউনিটি, এটা মুসলিম দুনিয়ায় সোনার পাথর বাটি। 7th সেঞ্চুরির কনসেপ্ট মুসলিম উম্মাহ, সেটা কিন্তু কখনো বাস্তবায়িত হয়নি। এবার এই আয়াতোল্লারা তারা এত ক্ষমতাশালী হলেন কি করে? দেখুন, এর পিছনে একটা ইতিহাস আছে, আমি দীর্ঘ সময় আপনাদের নেব না। দেশ যখন স্বাধীন হয়নি, পাকিস্তানে তখন এই ভারতীয় মহাদেশের অন্তর্ভুক্ত ছিল। তাহলে ব্রিটিশ আমলে ব্রিটিশ ইন্ডিয়া ইরানের সঙ্গে তাদের বর্ডার ছিল। ব্রিটিশরা 20 শতাব্দীর গোড়ায় ইরানের তেলের সন্ধান পায় এবং তারা কার্যত ইরানের রাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে কার্যত দখল নেয় এবং চুক্তি হয় ইরানের রাজতন্ত্রের সঙ্গে যে প্রযুক্তি, অর্থ সাহায্য দিয়ে ইরানের মাটি থেকে তেল উত্তোলন করবে ব্রিটেন, বিনিময়ে যে লভ্যাংশে 16% ইরানকে দেয়া হবে, আর বছরে একটা কনসলিডেটেড অ্যামাউন্ট দেয়া হবে। ইন্দো পার্সিয়ান অয়েল কোম্পানি তৈরি হয়, যেটা পরবর্তীকালে ব্রিটিশ পেট্রোলিয়াম হিসাবে পরিচিত। ওদিকে সোভিয়েত রাশিয়াও ইরানের তামাক ব্যবসাকে হস্তগত করে। তাহলে ইরানের মানুষ ক্ষুব্ধ হন যে ব্রিটেন ওখান থেকে তেল তুলবে, মাত্র 16% লভ্যাংশ দেবে। এদিকে তামাকের ব্যবসাটাও সোভিয়েতের কাছে চলে যাচ্ছে। ক্ষোভ বিক্ষোভ বাড়তে থাকে ইরানের রাজতন্ত্রের বিরুদ্ধে। তখন সেখানে সেনা অভ্যুত্থান হয়, এক সেনাকর্তা ক্ষমতা দখল করেন এবং ক্ষমতা দখল করে তিনি কিন্তু পশ্চিমী ধাঁচে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চান। মত প্রকাশের স্বাধীনতা, মেয়েদের স্বাধীনতা, শিক্ষা, পোশাক আশাক, সর্বত্রই পশ্চিমী অনুকরণ। কিন্তু তাতেও বিক্ষোভ কমানো যায়নি। ইরানের মজলিস খুব শক্তিশালী ছিল। সেই মজলিস নিয়ন্ত্রণ করতেন রিলিজিয়াস ক্লার্জিরা, উলেমাদের উপরে হচ্ছে আয়াতোল্লাহ, সব থেকে উপরে হচ্ছে গ্র্যান্ড আয়াতোল্লাহ। সেই মজলিসের পক্ষ থেকে ইরানের মানুষকে খেপিয়ে তোলা হয়। সেখান থেকে মোহাম্মদ ইয়াজদিক বলে একজন ক্ষমতা দখল করেন সেনাদের হটিয়ে। এই মোহাম্মদ ইয়াজদিক কি করেছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরান কোনো পক্ষ অবলম্বন করেনি। যে পক্ষ জিতবে সেই পক্ষের দিকে ইরান ঢলে পড়বে। তারা জার্মানিকেও আমন্ত্রণ জানায়, জার্মানিও ইরান থেকে তেল তোলার কাজ শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল প্রকাশ হওয়ার পরে দেখা যায় যে মিত্র শক্তি জয়লাভ করেছে। ইরান আবার আমেরিকা ব্রিটেনের চক্ষুশূল হয় এবং মোহাম্মদ ইয়াজদিক সব রাষ্ট্রায়ত্তকরণ করে দেয়। আমেরিকা স্যাংশন চাপায়, অর্থাৎ ইরান তেল উত্তোলন করছে, বাইরে বেচতে পারছে না। তখন $500 মিলিয়ন ফি বছরে আমেরিকা ইরানকে অর্থ সাহায্য করত, সেই অর্থ সাহায্য বন্ধ হয়ে যায়। আমেরিকা ওই মোহাম্মদ ইয়াজদিকে সরিয়ে পেহেলভি ডাইনাস্টির পত্তন করেন এবং পেহেলভি ডাইনাস্টি একদম আমেরিকার কথায় উঠতো, কথায় বসতো এবং আবার ওই ন্যাশনালাইজেশনের ব্যাপারটা থেকে ইরানের সরকার সরে আসে। ব্রিটেন, আমেরিকা মিত্র শক্তি ইরান থেকে তেল উত্তোলন করত এবং সেই তেল তারা বিশ্বে বেচে প্রভূত অর্থ উপার্জন করত।
কিন্তু এটা নিয়ে ইরানের মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ, ক্লার্জিরা এই ক্ষোভের ইন্ধন যোগায়। পাহলভি ডাইনাস্টি ওই মাজলিসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, আয়াতোল্লাহ পালিয়ে যান ইরাকে। দেখুন আয়াতোল্লাহরা কি বলতেন জানেন, যে কোনো সংসদ, কোনো প্রেসিডেন্ট, কোনো নির্বাচিত প্রতিনিধি দেশ শাসন করতে পারেন না, সেই অধিকারী নেই, তারা হলেন উপরওয়ালার নুমায়েন্দে, তারাই দেশ শাসন করবেন। উপরওয়ালার নির্দেশ তাদের কাছে আসে এবং সেই নির্দেশ তারা অনুসরণ করে রাষ্ট্রহিতে সবকিছু করবেন। তা আয়াতোল্লাহ বাধ্য হলেন ইরাকে যেতে। ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া, কিন্তু শাসক সুন্নি। সেখানে গিয়েও ওই আয়াতোল্লাহরা ধর্মগুরুদের সঙ্গে কথা বলে ইরাকের জনগণকে সুন্নি রেজিমের বিরুদ্ধে খেপিয়ে তুললেন। আয়াতোল্লাহকে ইরাক থেকে তাড়িয়ে দেওয়া হয়, তিনি ফ্রান্সে অ্যাসাইলাম নেন। এমন একটা সময় গেছে যখন ইরানে আয়াতোল্লাহর বক্তব্য নিষিদ্ধ ছিল, কিন্তু ইরাক থেকে চোরাপথে ক্যাসেট আসতো ইরানে, তিনি উদ্বুদ্ধ করতেন উপরওয়ালার নুমায়েন্দে হিসাবে। তারপর 1979 সালের ইসলামিক রেভলিউশন, প্যারিস থেকে আয়াতোল্লাহ আসলেন, গ্র্যান্ড আয়াতোল্লাহ। তিনি শাসনভার দখল করলেন এবং একটা কার্যত গণভোট করিয়ে থিওক্রেসিকে লেজিটিমেসি দিলেন, অর্থাৎ তারাই হচ্ছেন সর্বোচ্চ নীতি নির্ধারক। পাহলভির সময় ইরানের সেনাবাহিনী যেহেতু মজলিসের উপর অত্যাচার চালিয়েছিল, সেনাবাহিনীকে আয়াতোল্লাহরা ভেঙে দিলেন, তৈরি হলো রেভলিউশনারি গার্ড, যারা থিওক্রেসিকে প্রোটেক্ট করবে। এই সময় থেকেই পশ্চিম এশিয়ায় হেজিমনি প্রতিষ্ঠার জন্য লেবাননে হিজবুল্লাহ, আবার হামাস সুন্নি, গাজায় হামাস, ইয়েমেনে হুতি, এগুলো ইরানের প্রক্সি, যাকে পশ্চিমী দুনিয়া বলে অ্যাক্সিস অফ ইভিল, ইরান বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। এদেরকে সামনে রেখে পশ্চিম এশিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে ইরান একটা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চাইল এবং তলায় তলায় পারমাণবিক বোমা তৈরির কর্মসূচিও চলল। ইউরেনিয়াম 238 থেকে ইউরেনিয়াম 235 হলেই তো পারমাণবিক বোমা তৈরি হয়ে যায়। ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে চুক্তি হয়েছিল সিভিল কাজে পরমাণুর পরীক্ষা নিরীক্ষা হবে, কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসেই সেই চুক্তি বাতিল করে দেন। ইতিমধ্যে আব্রাহাম অ্যাকর্ডের ফলে বাহারিন, জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, সৌদি আরব স্বীকৃতি দিতে চাইছে, কিন্তু প্যালেস্টাইনের স্বাধীন সত্তা যতক্ষণ না ইসরায়েল স্বীকার করবে, সৌদি আরবের পক্ষে ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়া সম্ভব না। কিন্তু ইরান ধরুন যদি পারমাণবিক প্রযুক্তি, অস্ত্রের প্রযুক্তি করায়ত্ত করে, তাহলে ওটা হিজবুল্লাহ, হুতি, হামাসের হাতে পৌঁছে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? রোগ স্টেট খোমেনির রেজিম ইরানের মানুষের প্রতিনিধিত্ব করে না। যদি প্রতিনিধিত্ব করত তাহলে ইরানের বিপুল সংখ্যক মানুষ পথে নেমে আয়াতোল্লাহ রেজিমের অবসান চাইতেন না। আমাদের সম্পর্ক কি? একটা নির্বাচিত সরকারের সঙ্গে হবে, যে সরকার সেই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। খোমেনি রেজিমের বিরুদ্ধে ইরানের সাধারণ মানুষের ক্ষোভের পারদ চচ্চর করে উঠেছে, তুঙ্গে পৌঁছেছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ইরানের মুদ্রার তলিয়ে গেছে ডলারের সাপেক্ষে। শীতের সময় রাজধানী তেহরান সহ বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ডুবে থাকত। আবার ইরানের রুলিং এলিট রেভলিউশনারি গার্ডের সমর্থনে ধনী থেকে ধনী হয়ে উঠেছে, নিরীহ ইরানবাসীকে কামানের খাদ্যে পরিণত করেছে। তাহলে একটা রোগ স্টেটকে এই আয়াতোল্লাদের কবল থেকে মুক্ত করে যদি ইরানের মানুষের আশা আকাঙ্ক্ষার
প্রতিফলন ঘটাবে এমন কোন শাসন ব্যবস্থার হাতে তুলে দেওয়া যায়, তাতে গেল রব কেন হবে? গেল রব কেন হবে? চাবাহার বন্দরে আমাদের বিনিয়োগ আছে, ইরানের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে। যদিও কাশ্মীর প্রসঙ্গে আয়াতুল্লাহ অনেক সময় বেগরবাই করেছেন, ওয়াইসির সম্মেলনে ইরান কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনও করেছে, সেগুলো সেকু মাকুরা ভুলে গেছেন। আসলে অন্ধ ইসরায়েল বিরোধিতা এরা এদেশের বামপন্থী এবং কমিউনিস্টদের অন্ধ ইসরায়েল বিরোধিতা তাদেরকে আজকে এই অবস্থানে নিয়ে যেতে সক্ষম করেছে। চিরবির করে জ্বলছেন তারা। মধ্যপ্রাচ্যে শান্তি আসুক, এটা আমরা সবাই চাই, কিন্তু দুর্বৃত্ত রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের প্রধানরা যদি সন্ত্রাসবাদীদের মদদ দেয়, তখন পশ্চিম এশিয়ায় চিরস্থায়ী শান্তি কখনো আসবে না। ইতিমধ্যে ইরানের ট্রাম্প দাবি করেছেন নৌবাহিনীর কাঠামো, বিমান বাহিনীর কাঠামো সব ভেঙে গেছে, পারমাণবিক পরীক্ষাগারও চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইরান আলোচনা চাইলেও আমেরিকা এখন আলোচনায় প্রস্তুত নয়, কারণ এই যে পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে একদিন না একদিন নতুন সূর্য উঠবেই এবং ইরানের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেখানে গণতন্ত্র ফিরবে, মত প্রকাশের স্বাধীনতা ফিরবে, রেভলিউশনারি গার্ডের অত্যাচার বন্ধ হবে, মহিলারা কাজের জগতে স্বাধীনতা পাবেন। এটা তো আমরা চাই। ইরানের মানুষের সঙ্গে তো আমাদের কোনো বিরোধিতা নেই, কিন্তু আয়াতুল্লাহ রেজিমে কি ইরানের মানুষের প্রতিনিধিত্ব করে? তা তো নয়। যদি হতো তাহলে ঘন ঘন বিক্ষোভ, বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভের স্ফুলিঙ্গ বেরিয়ে আসতো না। কত হাজার মানুষ মারা গেছেন, যে সংখ্যা আসছে 4000 5000, কার কয়েক গুণ বেশি। রেভলিউশনারি গার্ড অত্যাচার করে তাদের হত্যা করেছে, কারাগারের অন্ধকারে নিক্ষেপ করেছে, এমনকি নোবেল লরিয়েটকেও তারা মুক্তি দেয়নি। এদের জন্য কুম্ভীরাশ্রু ভারতবর্ষের তথাকথিত সেকু মাকুদের দিক দিক। এছাড়া আমার আর কিছু বলা নেই। আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম কেন, যে কিভাবে এই আয়াতুল্লাহরা ক্ষমতা দখল করলেন, নিজেদের উপরওয়ালা নুমায়েন্দে হিসাবে প্রচার করলেন, কিচ্ছু মানবেন না। প্রেসিডেন্ট, সংসদ, আইনসভা কিচ্ছু মানবেন না। তারা যা বলবেন সেটাই হচ্ছে শেষ কথা। সবাইকে ডটেড লাইনে সাইন করতে হবে। এটা গণতন্ত্র না স্বৈরাচার? গণতন্ত্রের দাবিতে গলা ফাটানো এদেশের সেকু মাকুদের কাছে এই প্রশ্নটা জানতে চাই। আর মুসলিম বিশ্বের কোন দেশ তো ইরানের পাশে নেই। মুসলিম উমার কনসেপ্ট ওটা ইউটোপিয়ান কনসেপ্ট 7th সেঞ্চুরি, কেউ নেই। তারা বরঞ্চ চায় যে আয়াতুল্লাহ রেজিম ধ্বংস হোক, কারণ আয়াতুল্লাহ রেজিম বিভিন্ন মুসলিম রাষ্ট্রে চ্যালেঞ্জ তৈরি করছে। এই যে সৌদি আরবে এক শিয়া ধর্মগুরুকে সৌদি রেজিম কয়েক বছর আগে ফাঁসি কাটে ঝুলিয়েছিল, কারণ ওই শিয়া ধর্মগুরু সৌদি মনার্কির বিরুদ্ধে লোককে খেপিয়ে তুলছিল। এই আয়াতুল্লাহ রেজিম জর্ডানের মনার্কির কাছে থ্রেট, সৌদি মনার্কির কাছে থ্রেট, ইসলামিক বিশ্বের অন্য সব রাষ্ট্রের কাছে থ্রেট, যেখানে কোথাও রাজতন্ত্র, কোথাও ভঙ্গুর গণতন্ত্র। আয়াতুল্লাহ রেজিম সবগুলোকে চ্যালেঞ্জ করে, কারণ তারা মনে করে যে কোনো রাজতন্ত্র, কোনো গণতন্ত্র, কোনো সংসদ, কোনো প্রেসিডেন্ট শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে পারে না। উপরওয়ালা নুমায়েন্দে হিসাবে তারাই একমাত্র শাসন করার অধিকারী। সেকু মাকুর একটু ভেবে দেখুন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.